অ্যাডভাইসারি কমিটি টাইম শিডিউল যেটা এখানে সবার টোটাল রাজ্যপালের শাসনের উপরে কত ঘন্টা আলোচনা হয় সেটা ঠিক হয়। তারপরে আমাদের 22 তারিখে যে বাজেট সেটা পেশ হবে এবং সেই বাজেটের উপরে কত ঘন্টা আলোচনা হবে আমাদের টোটাল যেটা ঠিক হয়েছে দুদিনে 5 ঘন্টা 10 ঘন্টা আর কয়েকটা অ্যানাউন্স সাহেব করছে যেটা হচ্ছে আমাদের কয়েকটা 3 এবং 4 তারিখ সমস্ত সদস্যদের নিয়ে যেটা হচ্ছে এখানে আউটরিচ ক্যাম্প সেটা আমাদের দেশের যে যিনি স্পিকার আছে লোকসভা তিনি সহ আরো 3-4টে রাজ্যের স্পিকার এসে নতুন যারা আমাদের বিধানসভার প্রতিনিধি তারা নিয়ে একটা সেমিনার টাইপের আলোচনা হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা দেখুন, হ্যাঁ, আমরা 5 বছর আমাদের প্রতিনিধি ছিল না বিধানসভায়, এটা ঠিক। আসলে গণতন্ত্রে মানুষ ঠিক করে কখন কোন দলকে 1 করবে, কোন দলকে 0 করবে, কোন দলকে 100 করবে। বিগত 29 বছর বিজেপি 0 এর ফলে এবারে আমাদেরকে সুযোগ দিয়েছে মানুষ, একজন বিরোধী দলকে পাঠিয়েছে। ঠিকই আছে, আগামী দিনে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সংখ্যাটা বাড়ানো একজন যেহেতু পাঠিয়ে যেরকম দায়িত্ব পালন করা দরকার আমাদের সেইটুকু আমি পালন করার চেষ্টা সেটা অবশ্যই তাদের প্রথম দিকে দেখেছি যে এই সরকারের সব আমি সমর্থন না করবো এই অবস্থান থেকে কিছু বিষয়ে অবশ্যই আমি সমর্থন করছি। যেমন ইতিমধ্যে হচ্ছে যে সমস্ত প্রশাসনিক বৈঠকগুলো যেটা গত 15 বছরে এই রাজ্যে যত সেই সংস্কৃতিকে ধ্বংস করেছে কোনো বিরোধী দলের এমপি আজকে প্রথম সর্বদলীয় বৈঠক বা বিএ কমিটির মিটিংয়ে যেটা ঠিক হলো যে টাইম শিডিউল ঠিক হয়েছে, তাতে নিশ্চিতভাবে আগে বিধানসভার কথাও উঠেছে সেখানে। তো যার ফলে আমরা বলতে চাইলাম যে আগের বিধানসভাতে যা যা হয়েছে সেগুলো কোনোটাই গণতান্ত্রিক পদ্ধতি মেনটেন করে হচ্ছে যে হয়নি। এর ফলে শুরুয়াত হলো আজকে যেটা, সেটা আমি মনে করি ঠিক আছে। আগামী দিনে আরও সেটা নিয়ে আলোচনা হবে, আরও নিশ্চিতভাবে যাতে বিধানসভাতে অন্তত আলোচনার যেহেতু জায়গা, সমস্ত বিধায়করা এবং বিরোধী দলের বিধায়করা যাতে আলোচনা করতে পারে তার পরিসরটা দিলেই গণতন্ত্রের পক্ষে সেটা মঙ্গল। আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি হাইকোর্টে গেছিলেন, ভবানীপুরের যে ফলাফল সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে তিনি তার যে অভিযোগ মামলা দাখিল করেছেন। আপনি একজন বিধায়ক হিসেবে বিষয়টাকে কিভাবে দেখছেন? এর আগেও আমরা নন্দীগ্রামের ক্ষেত্রেও দেখেছি। দেখুন, উনি ওনার গণতান্ত্রিক অধিকার আছে, হাইকোর্টে যেতে পারেন, সুপ্রিম কোর্টে যেতে পারেন, উনি আন্তর্জাতিক আদালতেও যেতে পারেন, সেটা তো কোনো বিষয় নয়। তার গণতান্ত্রিক অধিকার, তিনি গিয়েছেন। হাইকোর্ট বলবে যে যদি কোনো সমস্যা থাকে নিশ্চিতভাবে হাইকোর্ট তার রায় দেবে। বাজেটের অভিমুখ কি হওয়া উচিত বা আপনাদের কি? আমরা মূলত যেটা বাজেটের অভিমুখ হওয়া উচিত আমাদের দলগত অবস্থানে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নিশ্চিতভাবেই এ রাজ্যে প্রথমত হচ্ছে যে যেটা গত 15 বছরে এ রাজ্যের কর্মসংস্কৃতি যেটা, সেটা প্রায় ধ্বংস। স্কুল শিক্ষা প্রায় ধ্বংসের মুখে, স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে। যার ফলে এইগুলোকে প্রায়োরিটি দিয়ে বাজেটে আমাদের পুনর্গঠিত করতে হবে রাজ্যকে, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র। এবারে এই দুটো দিকে আমাদের বেশি নজর দিয়ে বাজেটে যদি করা যায়, বরাদ্দ করা যায়, তাহলে সেইটা আমাদের রাজ্যের সবার ক্ষেত্রে মঙ্গল হবে। অকারুচ্ছেদের একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি, তাই যে আপনারা বামপন্থীরা কাছে আন্দোলন করছেন, বিভিন্ন স্টেশনে আপনারা লড়াই করছেন, আদালতে যাচ্ছেন। বিধানসভার অভ্যন্তরে এই বিষয়কে কি আপনি তুলবেন? অবশ্যই আমি তুলব, এবং আমি চাই যে আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী এখন, তিনি লিডার অফ অপোজিশন থাকার সময়ে কিছু বক্তব্য বলেছিলেন এই বিষয়ে, তখনকার ওনার বক্তব্য রেকর্ড হয়েছে। যার ফলে আমি চাই বিধানসভাতে এই নির্দিষ্ট ইস্যু নিয়ে অবশ্যই অন্তত মিনিমাম একটা সময় হলেও আলোচনা হোক, এবং সরকারের বক্তব্য এবং দৃষ্টিভঙ্গি মানুষের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা হোক। সেটা বিধানসভায় একমাত্র সঠিক জায়গা বলে আমি মনে করছি। তৃণমূল কংগ্রেসের মধ্যে এই মুহূর্তে দুটি ভাগ বিধানসভার ভেতরেও, একদিকে
শোভনদেব চট্টোপাধ্যায়কে রঘুনাথ ঘোষ, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি বিরোধী দলনেতা, অন্যদিকে সন্দীপন শাহ আদার সঙ্গে রয়েছেন। আজকে রঘুনাথ ঘোষের নিজস্ব যারা রয়েছেন তাদেরকে বৈঠকে না ডাকা, এটা নিয়ে একটা ক্ষেত্র রয়েছে যে দুটো গোষ্ঠী একটা দলে, আপনি কিভাবে দেখেন? দেখুন, এটা তো সম্পূর্ণ বিধানসভার এর বিষয়। তবে আজকে যেটা দেখলাম আমি ভিতরে কোনো দলহীন বিরোধী দলের নেতা, কোনো দলের নাম হচ্ছে যে ওখানে উল্লেখ তো করতে পারলেন না ওনারা, যারা লিডার অফ অপোজিশন আছে। এখন যেটা স্পিকার মহাশয় বা হচ্ছে যে যারা আছে তারা যা ঠিক করেছে, আর ওনাদেরকে ডাকেনি কেন তাও সেটা স্পিকার সাহেবরাই বলতে পারবে বা স্পিকার সাহেবই বলতে পারবে। এই বিষয়ে আমি যেটা বলতে চাইছি, আমি বিধানসভায় ঢুকেই প্রথমেই বলেছিলাম যে রাজ্যে গত 15 বছর তৃণমূল কংগ্রেস যা পাপ করেছে তাতে এই দলের অস্তিত্ব আগামী দিনে থাকবে না। আজকে সেটাই প্রমাণিত হয়েছে। এবং বাকি যারা বিদ্রোহ বলেন বা হচ্ছে যে পক্ষে আছে, এরা কেউ মানুষের জন্য এখন পর্যন্ত কোনো কথা বলেন। আপনি লিডার অফ অপোজিশনের মুখ থেকে কখনো এখন পর্যন্ত শোনেননি রাজ্যের মানুষের কোনো ইস্যু নিয়ে তারা বক্তব্য রেখেছে। সবসময় তাদের নিজস্ব প্রাধান্য, নিজস্ব দাবি দেওয়া বা নিজে কী করে পদ পাবে সেসব নিয়ে এখনো আলোচনা চলছে, যার ফলে একটা নীতি নৈতিকতাহীন দলের যা পরিণত হওয়া দরকার সেটাই হয়েছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।